আসসালামু আলাইকুম। বাংলাদেশ ১৯৭১ সালে ২ টা জিনিস পেয়েছে। একটা মানচিত্র আর একটা পতাকা। ধরুন আপনি একটা বাড়ি করবেন। আপনার বাড়ির শুধু ফাউন্ডেশনটা আছে আর জমিটা আছে। কিন্তু আপনার এই বাড়ির কোনো ছাদ নেই। আপনার এই বাড়িতে জানালা নেই, দরজা নেই, কোনো গেট নেই বা ইভেন আপনার বাড়ির কোনো দেয়াল নেই। তাহলে আপনি কি এই বাড়িতে আপনি নিরাপদ থাকবেন? থাকবেন না। তেমনি বাংলাদেশের ক্ষেত্রে ৭১ যখন বাংলাদেশ এই পতাকা আর একটা মানচিত্র পেয়েছে, তার মানে এটা না বাংলাদেশ কোনো স্বাধীন দেশ। বাংলাদেশের সীমানা ছিল অরক্ষিত। বাংলাদেশের বাণিজ্য ছিল অন্যের নিয়ন্ত্রণে। বাংলাদেশের সেনাবাহিনীকে দুর্বল থেকে দুর্বলতর দেয়া হয়েছিল। মিলিশিয়া বাহিনীর হাতে অস্ত্র দেয়া হয়েছিল। প্রশাসন ছিল বিদেশিদের নিয়ন্ত্রণে। পুরা একটা অরাজক অবস্থা। আপনি যদি ৭১ থেকে এখন এই ২৫-এ আসেন, আসলে আমাদের অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। শুধু একটা জায়গায় উন্নতি হয়েছে, বাংলাদেশের ছাত্র সমাজ, সাধারণ জনগণ তারা শত্রু চিনতে শিখেছে। কিন্তু শত্রু তো শুধু চিনলেই হবে না, আপনার শত্রুকে মোকাবেলা করার ক্ষমতা থাকতে হবে। আপনার যেমন শিক্ষা দরকার, আপনার প্রতিরক্ষা দরকার, আপনার সব কিছুই দরকার। আর একটা দেশ ও দেশের জনগণ কতখানি নিরাপদ সেটা নির্ভর করবে তাদের প্রতিরক্ষা খাত কতখানি নিরাপদ। ধরুন আমাদের বিমান বাহিনীকে আমরা যদি বাড়ির ছাদের সাথে তুলনা করি, সেনাবাহিনীকে আমরা তুলনা করতে পারি বাড়ির দেয়ালের সাথে। আর আমাদের নেভি, এটা হলো বাংলাদেশের সেফ এক্সিট। আমরা যদি বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের বিমান বাহিনী, বাংলাদেশের নৌবাহিনীকে আমরা যদি যুগোপযোগী না করতে পারি, তাহলে বাংলাদেশ কখনোই নিরাপদ হতে পারবে না। দেখুন, আমাদের ছোটোবেলা থেকে একটাই জিনিস শেখানো হয় যে আমরা একটা জনবহুল দেশ, আমরা একটা ছোট দেশ, আমরা একটা গরিব দেশ। আমি যদি কথাটা এভাবে বলি, আমাদের জনশক্তি আছে, আমাদের খাদ্য আমরা নিজেরা উৎপাদন করতে পারি। যেখানে ইউরোপের প্রায় প্রতিটা দেশেরই তাদের 90% খাদ্য আমদানি করতে হয়, সেখানে আমরা 95% খাদ্য নিজেরাই উৎপাদন করি। আর যে 5% আমাদের ইম্পোর্ট করতে হয়, সেটা আমাদের অব্যবস্থাপনার কারণে, আমরা সংরক্ষণ করতে পারি না। সেই কারণে আমরা যদি শুধু কৃষিকাজ করে যদি খাদ্য সংরক্ষণ করি, তাহলে বাংলাদেশ খাদ্যের জন্য, অন্তত বাংলাদেশের মানুষ মারা যাবে না। আমাদের এই মুহূর্তে সবচেয়ে প্রয়োজনীয় যেটা, সেটা হলো বাংলাদেশের প্রতিরক্ষা খাতকে অবশ্যই শক্তিশালী করতে হবে। ভুট্টো যেমন বলেছিল যে ঘাস খেয়ে হলেও আমি পারমাণবিক বোমা বানাবো। আমাদের হাদি যেমন বলেছে যে ঘাস খেয়ে হলেও বাংলাদেশের প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করতে হবে। তেমনি শুধু প্রতিরক্ষা খাত, এই কয়েক লক্ষ সেনাবাহিনী কখনোই বাংলাদেশকে নিরাপদ করতে পারবে না যদি আমাদের যুব সমাজ তারা শারীরিকভাবে তারা শক্তিশালী না হয়। আপনি ইউরোপের সব দেশের ছেলেরা তারা শারীরিকভাবে তারা সেনাবাহিনীর একটা সৈনিকের মতোই তারা ফিট। আপনি ইসরায়েলের সাধারণ জনগণ তারা 2 বছর করে সেনাবাহিনীর ট্রেনিং নেয়। ইভেন ইসরায়েলের নাগরিকরা যারা সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, তারা কিন্তু সবাই 2 বছর করে ইসরায়েলের সেনাবাহিনীতে কাজ করে। ইসরায়েলের পাশের দেশ আপনার মিশর, মিশরেও 2 বছর করে আপনার সেনাবাহিনীর ট্রেনিং নেওয়া বাধ্যতামূলক। যদি ট্রেনিং না নেয় তাহলে কেউ দেশের বাইরে যেতে পারবে না। শুধু এক্সেপশনাল কিছু কারণে, যে কারো যদি শারীরিক কোনো সমস্যা থাকে, এরকম বিষয়ে তাদের জন্য এক্সামশনের ব্যবস্থা থাকে। আর আমাদের দেশের সরকার যেহেতু অন্যের দ্বারা নিয়ন্ত্রিত, আর পুরা আমাদের সরকারের যে টিম সেটাও আওয়ামী লীগের টিম, সো অনেক কিছু চাইলেও যে 2-1 জন মানুষ আসলেও দেশের জন্য কিছু করতে চাচ্ছে, তারা কিন্তু করতে পারছে না।
এর জন্য আমাদের উচিত আমাদের যুব সমাজকে নিজের দায়িত্বে নিজেকে আত্মরক্ষার কৌশল সম্পর্কে প্রস্তুত করা। তাহলে অন্তত সে নিজেকে সেভ করতে পারবে, তার পরিবারকে সেভ করতে পারবে। এটা সবচেয়ে বেশি প্রয়োজনীয়। সব কিছুর জন্য সরকারের মুখের দিকে তাকিয়ে থাকার কোনো যুক্তি নেই। যেমন সুইজারল্যান্ডে তাদের সেনাবাহিনী নেই, কিন্তু তারা কি করে? তাদের প্রত্যেকটা নাগরিকই একজন সৈনিক। পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক অস্ত্র, সব লেটেস্ট টেকনোলজি সব তাদের হাতে। বাংলাদেশের এই যুব সমাজ তারা যদি নিজেই দেশ প্রতিরক্ষায় এগিয়ে আসে, নিজেকে যদি উপযুক্ত করে গড়ে তোলে, তাহলে বাংলাদেশকে পৃথিবীর কোনো শক্তি পরাজিত করতে পারবে না। সবচেয়ে বড় যে জন্য প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করতে হবে, আর বাংলাদেশের এই তরুণ যুব সমাজকে সম্পদে পরিণত করতে হবে, শিক্ষায়, প্রায় প্রতিরক্ষায়, উভয় খাতে। এটা ছাড়া বাংলাদেশের মানুষের কোনো মুক্তি নেই। আসসালামু আলাইকুম।